কৈলাস দাদা যে, তা কোথায় গিয়েছিলে দাদা? বাজার করতে গিয়েছিলেন বুঝি? তরকারির দাম কেমন? হ্যাঁ রে ভাই, বাজারে গিয়েছিলাম কিছু তরি তরকারি কিনতে, কিন্তু যা দাম শুনেই গা শিউরে ওঠে। এইদিকে বৃষ্টির পানিতে মাঠ ঘাট থই থই করছে, এভাবে চলতে থাকলে বন্যায় সব কিছু ভেসে যাবে। এত দাম কিভাবে হলো দাদা? কিছুই ঠিকঠাক আসছে না বাজারে। খেতে সবজি পচে যাচ্ছে, রাস্তাঘাট জলমগ্ন, সরবরাহ কম। হ্যাঁ, এই লাগাতার বৃষ্টিতে কিছুই ঠিকঠাক আসছে না বাজারে। খেতে সবজি পচে যাচ্ছে, রাস্তাঘাট জলমগ্ন, সরবরাহ কম। হ্যাঁ, আমারও বাড়ির পেছনের পুকুরের জল উঠানে এসে পড়েছে। যদি এভাবেই বৃষ্টি হতে থাকে তাহলে তো বন্যার ভয় থেকেই যায়। আমিও তো তাই ভাবছি রে কানাই। টানা বৃষ্টি হচ্ছে, নদীর জল বিপদসীমার উপরে চলে গেছে বলে শুনলাম। আশেপাশের নিচু এলাকা তো আগে থেকেই ডুবে আছে। সবাইকে আগে থেকে প্রস্তুত থাকতে বলতে হবে, আগে থেকে যাতে শুকনো খাবার সবাই মজুদ রাখে। শুনলাম প্রস্তুতি নিচ্ছে, কিন্তু এই এলাকায় যদি বন্যা নামে তাহলে তো সর্বনাশ। আমাদের তো ঘর বাড়ি কাঁচা মাটির, টিকবে না। হ্যাঁ দাদা, মনটা কেমন অস্থির লাগছে। পরিবার নিয়ে যে কি হবে। ভরসা রাখ ভাই, তবে এখনই যদি সুরক্ষার ব্যবস্থা না হয় তাহলে সামনে ভয়াবহ কিছু ঘটতে পারে। ঠিকই বলেছো দাদা, সব কিছু যেন ঠিক থাকে। বাড়ির দিকে যাই, তোর বৌদি আবার রান্না করবে। ঠিক আছে দাদা, আমিও বাজারের দিকে গিয়ে দেখি কিছু কিনতে পারি কিনা। এই সীমা, একটু আস্তে খা মা। গলায় যদি ভাত আটকে যায়, খাবার এত দ্রুত খেতে হয় না। মা, আমার খুব ক্ষুধা লাগছে, আমাকে আর একটু ভাত দিবা? বৃষ্টি না হলে আজকেই আমি কচু পাতা ভর্তা করতাম। কচু গাছ তো পুরোটাই জলে ডুবে আছে। এভাবে আর কতদিন চলবে জানি না। আজকে বাজারে গিয়েছিলাম, সবজির দাম শুনে তো হাত পা ঠান্ডা। গিন্নি যাই বলো না কেন, আমার মেয়ে দুজনের রান্নার হাত খুব ভালো। ডাল দিয়ে ভাত খাচ্ছি, মনে হচ্ছে অমৃত খাচ্ছি। তা তুমি ঠিক বলেছ। বাড়ির আশেপাশে শাক পাতা কুড়িয়ে মজা করে রান্না করতে পারে। রেখা আজ ডাল রান্না করেছে, কি স্বাদটাই না হয়েছে। তোমরা সবাই শোনো, বন্যা হওয়ার সম্ভাবনা এবার অনেক বেশি। আগে থেকে আমাদের প্রস্তুত থাকতে হবে। বৃষ্টি না থামলে তো খেতে সবজি পাওয়াই যাবে না, তখন আমরা কি খাবো? আরো যদি জল বাড়ে, এই মাটির ঘর কি টিকবে বলো? মেয়েদের নিয়ে খুব ভয় লাগে। কিছু হলে পাশের স্কুলে চলে যাব, নইলে সবাইকে ডুবে মরতে হবে। বাবা, আমি একটা কথা বলি, তুমি মহাজনের কাছ থেকে কিছু টাকা ধার নাও। মোড়ের মাথায় আমাদের দুই বোনের জন্য একটা হোটেল করে দিও। আমরা ভালো রান্না করতে পারি, ওইখানে হোটেল করলে ভালো চলবে। মানুষের যাতায়াত ওইদিকে অনেক বেশি। হ্যাঁ দিদি, ঠিক বলেছিস। পাশের বাড়ির বিকাশ কাকার একটা ভাতের হোটেল আছে ওখানে। তোরা কি পারবি হোটেল চালাতে? গ্রামের মানুষ তো ভালোভাবে নেবে না, শেষে আমাদের কথা শুনতে হবে। গিন্নি এত চিন্তা করো না, ওরা ভুল কিছু বলেনি। ওদের রান্নার হাত পাকা, ওদের ঠাকুরের মায়ের রান্নার হাত পেয়েছে। আমাদের সংসার ঠিকমতো চলে না। বর্ষার মৌসুমে মাছের দাম নেই, মাছ বিক্রি করে আর কতদিন চলবে? দিদি, দেখো না, মাচায় লাউ গাছ কেমন ঝুলে পড়েছে, লাউও ধরেছে। দিদি, লাউ চিংড়ি মজার খাবার। সত্যি তো, কত লাউ ধরেছে দেখেছিস? শোন, আমাদের হোটেলে লাউ চিংড়ি রান্না হবে, গরম ভাতের সাথে খেতে সেই লাগে। কিন্তু বন্যার জল যেভাবে চারিদিকে ছড়িয়ে পড়েছে, কি যে হবে। সে যাই হোক, আমাদের হোটেল হবে। বাবাকে আজই মহাজনের কাছে যেতে বলবো। বাবা আজ ভোরে মাছ ধরতে গেছে, বাবা মনে হয় এখনো বাড়িতে আসেনি। এই সীমা, রেখা, কোথায় গেলি? এই দেখ, কচু শাক তুলে এনেছি পুকুর পাড় থেকে। আজ দুপুরে কচু শাকের ভর্তা করব। মা, দারুণ হয়েছে। এই দিদি, ভর্তাটা তুই করিস।
তোর হাতের ভর্তা একেবারে জিভে লেগে থাকে। আচ্ছা ঠিক আছে, আমি করব। মা, তুমি বাবাকে একটু বোঝাও যেন মহাজনের কাছ থেকে গিয়ে টাকা ধার করে নিয়ে আসে। হোটেলের ব্যবসা থেকে যে আয় হবে সেটা থেকে মহাজনের টাকা পরিশোধ করে দেব। তোর বাবা বুঝেই গেছে মেয়েরা আর পেছনে ফিরে তাকাবে না। তবে তোদের মধ্যে ঐক্য থাকলে তবেই হবে। মনে রাখিস, কাজ একবার শুরু করলে আর পিছনে তাকানো যাবে না। থাকবো মা, আমরা দুই বোন একসাথে থাকবো। আর আমরা দুই বোন একসাথে থাকলে নিশ্চয়ই হোটেল দাঁড়াবে, সংসারেও অভাব থাকবে না। আর সেই হোটেলের প্রথম মেনু হবে লাউ চিংড়ি, কচু শাকের ভর্তা আর ধোয়া ওঠা গরম ভাত। আরে কৈলাস, কি খবর? আজকাল দেখাই যায় না তো। কি মনে করে? কাপড় চোপড় তো ভিজেই গেছে। বাবু, এই বৃষ্টির মধ্যেই আসতে হলো। আপনার সঙ্গে একটু দরকারি কথা ছিল, যদি অনুমতি দেন তাহলে বলতে পারি। আরে বলো বলো, এত সংকোচ করছো কেন? কোনো বিপদে পড়নি তো? বাবু, আপনার কাছ থেকে কিছু টাকা ধার চাই। আমার দুই মেয়ে খাবার হোটেলের ব্যবসা শুরু করতে চায় মোড়ের মাথায়। ওদের রান্নার হাত অনেক ভালো। মেয়েরা ব্যবসা করবে? শোনো কৈলাস, ব্যবসা তো ছেলে মানুষের কাজ, তাও আবার খাবার হোটেল। তোমার মেয়েরা চালাতে পারবে তো? ভেবে চিন্তে কাজ করো, নইলে পরে পস্তাতে হবে। আমার মেয়েরা খুব ভালো রান্না জানে, গ্রামের লোকজনও তাদের রান্না খুব পছন্দ করে। আমি ভাবছি একটা ছোট হোটেল দিয়ে ব্যবসা শুরু করব। আমার বিশ্বাস ও হোটেল ভালো চলবে। ঠিক আছে, টাকা দিতে পারি, কিন্তু শর্ত আছে। কি শর্ত বাবু? ঠিক সময়ের মধ্যে টাকা না ফেরত দিলে তোর ভিটে বাড়ি আমার নামে লিখে দিতে হবে। এই শর্তে রাজি হলে টাকা দেব। ভিটে বাড়ি? এ বাড়ি ছাড়া তো মাথা গোঁজবার ঠাঁই নেই আমাদের। ঠিক আছে, আমি রাজি। তাহলে সময় মতো ফেরত দিও। ব্যবসা চালাতে গেলে সাহস লাগে কৈলাস। তোর মেয়েরা পারবে তো? ওরা পারবে, আমি বিশ্বাস করি ওদের উপর। মেয়েদের স্বপ্নের জন্য তো কিছু করতেই হবে, তাই না? কৈলাস, এই কাগজে একটা টিপসই দাও। আচ্ছা। এই নাও টাকা, ভালো করে টাকাগুলো গুনে নাও। বাবু, আপনি আমার বড় উপকার করলেন বাবু। এখন তাহলে আসি। হ্যাঁ। রেখা, চুলায় ভাত হয়ে গেছে, লাউ চিংড়ি রান্না হয়ে গেছে। এখন ভর্তাটা শেষ করলেই হবে। ঠিক আছে, আমি ভর্তা মেশাতে বসছি। বাবা, তুমি চেয়ার টেবিল ঠিক মতো সাজিয়ে রেখো। আরে কৈলাস দাদা যে, মেয়ে তো দেখছি হোটেল খুলে ফেলেছো। মেয়েরা হোটেল চালাবে শুনে তো ভেবেছিলাম একটু ঠাট্টাই করছো। ঠাট্টা করিনি রে বিকাশ, ওরা সত্যি মন থেকে চেয়েছিল, আমি শুধু পাশে দাঁড়িয়েছি। মেয়ে বলে হোটেল চালাতে পারবে না, এ কেমন কথা? মেয়েদের দিয়ে হোটেল, কিন্তু ব্যবসা সামলানো কি এত সহজ? দেখি কতদিন চলে। আমার হোটেলের মাংস ভাত ছেড়ে এখানে কেউ আসবে বলে মনে হয় না। ও সীমা, প্রথম দিনে কি রান্না করেছিস? বিকাশ কাকা, আমরা জানি কাজ সহজ না, কিন্তু চেষ্টা করলে হবে। আমাদের ছোট করে দেখো না, আজকে আমরা লাউ চিংড়ি আর কচু পাতা ভর্তা করেছি। তুমি খেয়ে দেখতে পারো, প্রথম দিন সবাইকে ফ্রিতে খাওয়াবো। না 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 না, আমার খাওয়ার কোনো ইচ্ছে নেই। লাউ চিংড়ি খেতে যাচ্ছে, আমিও দেখবো তোদের হোটেল কেমন চলে। ও বিকাশ কাকা, কি ভাবছো? আমাদের হোটেল নিয়ে তোমার এত চিন্তা করার দরকার নেই। তা তুই কি বলেছিস? বিকাশ, তুই এখানে? তোকে খুঁজছি কখন থেকে, বড্ড খিদে পেয়েছে। একটা নতুন হোটেল নাকি রে এটা? আসুন, আমাদের হোটেলে খেতে আসুন। লাউ চিংড়ি আর কচু পাতার ভর্তা করেছি। আমি বিকাশের হোটেলে অনেক বছর ধরে খাচ্ছি, কেমন রান্না করেছিস তার ঠিক নাই। চল বিকাশ, চল চল চল। হ্যাঁ দাদা, চলো চলো চলো।
তোরা মন খারাপ করিস না, প্রথম প্রথম এমন হবে। একবার তোদের হাতে রান্নার স্বাদ পেলে অন্য কোথাও কেউ খেতেই চাইবে না। আসুন আসুন, গরম গরম ভাত আর লাউ চিংড়ি খেয়ে যান। একবার খেলে আবার খেতে চাইবেন। আসুন আসুন। কৈলাস দাদা, সর্বনাশ হয়ে গেছে, নদীর বাঁধ ভেঙে গেছে। কি বলছিস রে? বাঁধ ভেঙেছে? কখন? আমি জাল নিয়ে নদীর দিকে যাব ভাবছিলাম। আজকে ভোরবেলায় বাঁধের কাদা মাটি একেবারে নরম হয়ে গেছিল, টানা বৃষ্টিতে ভেঙে গেছে। জল অনেক জোরে আসছে এইদিকে, কি হবে আমাদের? আমাদের বাড়িটা তো নিচুতে, দুপুরের মধ্যে যদি জল আসে তাহলে আমরা কোথায় যাব? ওইদিকে সীমারেখা হোটেলে গেছে, কি হবে এখন আমাদের? হ্যাঁ, এখনই ব্যবস্থা নিতে হবে, নইলে আমরা সবাই বিপদে পড়ে যাব। গিন্নি, তুমি শুকনো খাবার, কিছু কাপড় আর প্রয়োজনীয় জিনিস একটা বস্তায় গুছিয়ে রাখো। এই বাড়ি ছেড়ে কোথায় যাব বলো? যাই হোক না কেন, আমাদের এখানেই থাকতে হবে। তুমি যাও, মেয়েদের নিয়ে এসো। মোড়ের হোটেল জায়গাটা একটু উঁচুতে, কিন্তু যদি জল বাড়ে তবে ওটাও ডুবে যাবে। তাহলে দেরি করা যাবে না, আগে ওদের নিয়ে আসি, তারপর দেখা যাবে কি করা যায়। ভয় পেও না কেউ, আমরা সবাই একসাথে থাকলে কিছু হবে না। আগে জীবন, তারপর সব কিছু। আর কথা বাড়িও না, যাও ওদের নিয়ে এসো। বৌদি, আমিও যাই। মা, হোটেলে আজ একজনও লোক আসেনি। জলের মধ্যে কেউ আসতেই চায় না। বন্যার জল যেভাবে বাড়ছে, ব্যবসা চালানো কঠিন হয়ে যাবে বলে মনে হচ্ছে। খাবার রান্না করেও আবার বাসায় নিয়ে আসতে হলো। এত কষ্ট করে সব করছিলাম, এখন সবকিছু ঠিকঠাক চলছে না। এই বন্যা সব উল্টে পাল্টে দিল। হোটেলের চারপাশও একবারে ডুবে যেতে বসেছে। মহাজনের টাকা এখনো প্রায় পুরোটা বাকি। কথা ছিল 1 মাসের মধ্যে কিছুটা শোধ করব। এখন যদি আয় না হয়, ফেরত দেব কিভাবে? গিন্নি ভাবছি বন্যার জলে চিংড়ি ধরতে যাব কালকে ভোরে। আমরা তো শুধু ভালো কিছু করার স্বপ্ন দেখেছিলাম, কিন্তু আজ সবকিছু ভেঙে যাচ্ছে বাবা। ওই বিকাশ কাকা আমাদের একেবারে সহ্য করতে পারছে না। খরিদ্দার জাদুই একটা হয়, তাদের কানে কুমন্ত্রণা দিয়ে নিজেদের হোটেলে নিয়ে যায়। মন খারাপ করিস না দিদি, আমরা একসাথে ছিলাম বলে এত দূর আসতে পেরেছি। এখন যদি হাল না ছাড়ি, হয়তো কোনো একটা উপায় বের হবে। কিন্তু এই জল কবে নামবে কেউ জানে না। খাওয়া দাওয়া আবার ঋণের চাপ, কেমন যেন বুক ধড়ফড় করছে। কতদিন চলবে এইভাবে? জীবন বড় কষ্টের হয়ে উঠেছে, কিন্তু আমি এখনো বিশ্বাস করি তোদের স্বপ্নটা একদিন ঠিকই সত্যি হবে। হয়তো একটু দেরি হবে, কিন্তু হবে হবে। বাবা, আমরা এই বন্যার মধ্যে হোটেল খুলে রাখবো। বাবা, তুমি কাল মাছ ধরতে যাবে আর সবাইকে জানিয়ে দেবে আমাদের হোটেলের কথা। ঠিক বলেছিস রে মা, তাই হবে। এখন শুধু ধৈর্য ধরতে হবে। বন্যার মধ্যে মানুষ খেতে আসবে, মহাজনের টাকাও পরিশোধ করে দেব। ঠিক বলেছ, আমরা সবাই একসাথে আছি। বিপদে তো মানুষের সাহস বাড়ে। হ্যাঁ মা, কাল থেকে রান্না বন্ধ নয়। যতটুকু সম্ভব রান্না করব, কেউ না কেউ তো আসবেই। আর যদি একদিনেও না চলে, তবে আমরা নিজেরা খেয়ে নেব, কিন্তু হাল ছাড়বো না। একটু রেহাই দাও, বন্যায় আমাদের মতো গরিব মানুষের বেঁচে থাকবার ব্যবস্থা করো। কমলা, গতকালের বেঁচে যাওয়া মাংসটা ভালো করে গরম করে দিও। আজকে আলাদা করে কিছু রান্না করবার দরকার নেই, শুনলে? এই বন্যার সময় কেউ আসে না, খরিদ্দার কম। আগের বেঁচে যাওয়া মাংসটা খাওয়ারই চলবে, বুঝলে? হ্যাঁ গো, গরম করছি। খরিদ্দার যদি বুঝতে পারে তুমি বাসি মাংস খাওয়াচ্ছ, তাহলে বিপদে পড়বে। আরে না না, বুঝতে পারবে না। ব্যবসা কি আমার নতুন নাকি? তা শুনেছ, সীমারেখা মোড়ের মাথায় হোটেল দিয়েছে। হ্যাঁ, 2টো মেয়ে কিনা খাবার হোটেল চালায়। আমার হোটেল থাকতে ওদের বেচা কেনা হবে নাকি? হ্যাঁ, শুনেছি ওদের রান্নার হাত ভালো।
দেখো তোমার ব্যবসাটা যাতে তলানিতে না যায়। কি যে বলো, দেখবে দুদিন পরেই হাল ছেড়ে দেবে। এই বন্যায় টিকতে পারবে না। খালি উৎসাহে ব্যবসা হয় না, বুঝলে? আসল কথা টিকিয়ে রাখা। তোমার কথা গেছে, ছেলেরা এই সকালে কোথায় যে গেল। এই তো তোমাল, এই তোমাল, কোথায় ছিলিস এতক্ষণ? বন্যার জলের মধ্যে কোথায় ঘুরে বেড়াচ্ছিস? ওই সীমারেখাদের হোটেলের পাশ দিয়ে আসছিলাম, কিছু লোক খাচ্ছিল দেখলাম। কি বললি? বুঝতে পেরেছি, আজকে আমার যেতে দেরি হচ্ছে, এই জন্য খরিদ্দার ওদের হোটেলে গেছে। হ্যাঁ বাবা, সীমা দিদি আমাকে ডাকছিল, আমি যাইনি। যাও, এখনো দাঁড়িয়ে আছো কেন? হতচ্ছাড়ি মেয়ে দুটো হোটেল দিয়েছে। ধ্যাৎ, একদিন কিছু লোক হলে কি, বন্যার জল আরো বাড়লে তো হোটেল সহ সব ভেসে যাবে, তখন বুঝবে ওরা। ওদিকে ভিড় বাড়লে আমাদের হোটেল চলবে কি করে? চিন্তা করো না, আমার হোটেলের নাম আছে। এই কয়েকদিন চুপ করে থাকি, পরে একটা কিছু করতে হবে। তমাল শোন, তুই এখন থেকে হোটেলে গিয়ে বসবি, এখানে সেখানে ঘোরাঘুরি করিস না। এই বন্যার মধ্যে রোগবালাই হতে পারে। ঠিক আছে বাবা। আর হ্যাঁ, এই মাংস দেখিয়ে বলবি আজকে সকালেই নতুন করে রান্না করেছি। ব্যবসায় এসব করতে হয়, আর ওদের মতো বোকা মেয়েরা বুঝবে না ব্যবসা কিভাবে টিকিয়ে রাখতে হয়। হ্যাঁ, দেখ না রেখা, আজকে সকাল থেকে ভালোই লোকজন আসছে। লাউ চিংড়ি খেয়ে সবাই প্রশংসা করছে। হ্যাঁ, সকাল থেকে লোক আসছে। আমাদের রান্নার স্বাদ মানুষের ভালো লাগতে শুরু করেছে। তারপর আবার দামও কম। আহ, কি স্বাদ! মা, তোমাদের হাতে জাদু আছে গো, লাউ চিংড়ি আর একটু হবে। ঠিকই বলেছেন মশাই, এমন স্বাদের খাবার আগে কখনো খাইনি। আর বিকাশের হোটেলে নিয়মিত খেতাম, কিন্তু কিছুদিন হলো আগের মতো স্বাদ পাওয়া যায় না। মহাজন কাকা যে, আসুন কাকা। আমি বসতে আসিনি, বুঝলি? তোর বাবাকে বলিস পাওনা টাকা ফেরত দিতে। এখনো তো পাওনা টাকা দেয়নি, অনেক দিন হয়ে গেল, টাকা দেওয়ার নামগন্ধ নেই। কাকা, আর কিছুদিন সময় দিন। আমাদের হোটেলের মোটামুটি খরিদ্দার আসা শুরু হয়েছে। কিছু টাকা জমা হলে বাবা টাকা দিয়ে দেবে। শোন, আমি আগেই বলেছিলাম মেয়ে মানুষের দিয়ে ব্যবসা হয় না। তোদের বাবাকে বলিস দুদিনের মধ্যে টাকা যদি ফেরত না দেয়, তাহলে তোদের ভিটে বাড়ি দখল নেব। কাকা, একটু সময় দিন আমাদের। বাড়াবাড়ি করিস না, ব্যবসা কি এত সহজ? তোরা মেয়ে মানুষ, খালি লাউ চিংড়ি দিয়ে কি ব্যবসা হয়? এখন আমি চললাম, টাকা না পেলে দুদিন পরে তোদের বাড়ি যাব। দিদি, এখন কি হবে? চিন্তা করিস না, 2 দিনের মধ্যে টাকার ব্যবস্থা হয়ে যাবে। খদ্দের ভালোই আসা শুরু হয়েছে। আমাদের খাবার ভালো, দেখে সময় মতো টাকা উঠে যাবে। দিদি দেখ, লোকজন ভালোই আসছে। এইভাবে ব্যবসা চলতে থাকলে টাকা উঠে যাবে। তুই খদ্দের সামলা, আমি লাউ চিংড়ি রান্না বসিয়ে দিই। এই নিন দাদা, কচি পাঁটার ঝোল আর গরম ভাত। বিকাশ, আগের মতো তো স্বাদ পাওয়া যায় না। এটা কি বাসি মাংস? মানে খাবারের স্বাদ ভালো না হলে কোনোদিন আসবো না। কি যে বলো না দাদা, বাসি হবে কেন? আমার গিন্নি রোজ সকালে রান্না করে। গিন্নি, এদিকে এসো দেখি। দাদা, খাবার বাসি না, আমি নিজে হাতে রোজ রান্না করি। তোমরা সত্যি বলছো বলে তো মনে হচ্ছে না। আমি চললাম, এই খাবার মুখে দেওয়া যাচ্ছে না ভাই। হ্যাঁ গো, খদ্দের তো সব চলে যাচ্ছে। ওই সীমারেখা আমাদের ব্যবসার 12টা বাজিয়ে দিয়েছে। এই যে আমাদের এখানে আসুন, কচি পাঁঠার ঝোল, পটল ভাজি, ডাল সব আছে। না রে বাবা, তোদের হোটেলে বাসি খাবার মুখে রোচে না। পাশের হোটেলে লাউ চিংড়ি অনেক মজা, ওইখানেই যাচ্ছি। এই মেয়ে দুটোর জন্য আজকে আমার ব্যবসা চলছে না, এর একটা বিহিত করতেই হবে।
এই তমাল, এই পর্যন্ত কজন খেয়েছে রে? এই পর্যন্ত 5 জন বাবা, কেউ তো আসতে চাইছে না। বাবা দেখো, রেখা দিদিদের ওখানে কত খদ্দের। এভাবে চললে তো হবে না। খরিদ্দার যা দুই একজন আসছে, খাবার মুখে দিয়ে চলে যাচ্ছে। কত খাবার নষ্ট হয়েছে দেখো। আমি বলি কি, বাসি খাবার হোটেল রাখার দরকার নেই। তুমি কি বলছো সব দোষ কি ওই সীমা আর রেখার? ও বাবা, বাসি খাবার বিক্রি করা ভালো না গো। তুই চুপ থাক, বেশি কথা বলিস না। চল আজকের মতো বাড়ি যাই, কালকে ওদের দেখকে ছাড়বো। কৈলাস, সময় তো অনেক দিলাম, এখন আর বসে থাকা যাবে না। আজকের মধ্যে টাকা না দিলে তোমার ভিটে মাটি আমার হয়ে যাবে। বাবু, বাবু, বন্যার কারণে তো সব কিছু বন্ধ। হোটেলও ঠিক মতো চলছিল না। হোটেলে ব্যবসা এখন ভালোই চলছে। হ্যাঁ, সময় 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 তো অনেক দিলাম রে ভাই। আরে আমি তো আগেই বলছিলাম, মেয়ে মানুষ দিয়ে ব্যবসা করিয়ে লাভ হবে না, এখন ঠেলা সামলাও। আমরা চেষ্টা করছি মশাই। সীমারেখা দিনরাত কষ্ট করছে। দেখুন, কিছু একটা ব্যবস্থা হয়ে গেলে আপনাকে আমরা টাকা দিয়ে দেব। আজকের দিনটা সময় দিন। দেখলে তোরা, এই হোটেল চালাচ্ছে মেয়েগুলা। আরে ব্যবসা কি মজা করবার বিষয় নাকি? হ্যাঁ দাদা, হ্যাঁ দাদা, তোমাদের হোটেলে গেছিলাম, সেখান থেকে আসলাম। কয়েকদিন অনেক ভালো ব্যবসা হয়েছে দাদা। এই শুনলাম মহাজন এসেছে। এই তো মহাজন বাবু, তাই ছুটে চলে এলাম আর কি। আজকেও ভালো বিক্রি হয়েছে দাদা। এই টাকাগুলো গুনে মহাজন বাবুকে দিয়ে দিন। সীমা দিয়েছে, বলেছে মহাজন বাবুকে দেওয়ার জন্য আর কি। হ্যাঁ বাবু, এই নিন টাকা। টাকাগুলো দিতে একটু দেরি হলো, হোটেল অনেক ভালো চলছে বাবু। ঠিক আছে, যাক, তাহলে ব্যবসা ভালো চলছে। আমি তাহলে ভুল ভেবেছিলাম, মেয়েদের দিয়েও তাহলে ভালো ব্যবসা হয়। বাবু ঘরে আসুন, কিছু মুখে দিন, না খেয়ে যাবেন না। হ্যাঁ, আসুন মশাই। না না, আজকে আর কিছু মুখে দেব না, অনেক কাজ আছে। তবে তোমার মেয়েদের হাতের রান্না একদিন খেতে হবে। আজকে তাহলে আসি। হ্যাঁ, আজকে সকালে জাল তুলতেই দেখি অনেক বেশি চিংড়ি মাছ ধরা পড়েছে। এমন তো বহুদিন হয়নি। এছাড়া অন্য মাছও ধরা পড়েছে। বন্যার পানি নামছে, তাই হয়তো মাছ ধরা দিচ্ছে বেশি। নদীও এখন একটু শান্ত। কিছুদিনের মধ্যে জল একেবারে নেমে যাবে। যাই বলো বাবা, বন্যার মধ্যে আমাদের হোটেল ভালোই চলেছে। আমাদের আর অভাব থাকবে না। গাছে কত লাউ ধরেছে, আগের থেকে যেন দ্বিগুণ হয়েছে। এই লাউ চিংড়ি আর গরম ভাত, দারুণ ব্যাপার। হোটেলটা যেন আমাদের আশার আলো হয়ে উঠেছে। আজকে মহাজনের কিস্তিটাও ঠিকঠাক পরিশোধ হলো, নইলে এই বাড়িটা ছাড়তে হতো। না না মা, আমরা দুই বোন থাকতে এই বাড়ি ছাড়া হতে দিতাম না। আমাদের হোটেল ভালো চলছে। জানো মা, আমাদের এখন কেউ তিরস্কার করছে না, বরং মানুষ খেতে আসছে, আবার বলেও যাচ্ছে খাবার মজার হয়েছে, আবার উৎসাহও দিয়ে যাচ্ছে। শুরুতে ভাবছিলাম সমাজ কি বলবে, মেয়েরা হোটেল চালায়, সেটা কারও ভালো লাগবে না। কিন্তু এখন বুঝি সাহস আর মন থাকলে অনেক কিছু সম্ভব। আমরা কিছু ভুল করিনি। তোদের দেখে মেয়েরা বাইরে কাজের উৎসাহ পাবে। একদম ঠিক বলেছ বাবা। আমাদের হোটেল আরো বড় করব, আমাদের ব্যবসা আরো বড় হবে। হ্যাঁ রে, আজ আমার আনন্দে চোখে জল চলে আসছে। তোদের মতো মেয়ে যাদের ঘরে আছে, তাদের কোনো দুঃখ কষ্ট থাকবে না। সারা দিন তোদের অনেক পরিশ্রম হয়ে গেছে, অনেক রাত হলো, এবার ঘুমানোর দরকার। হ্যাঁ বাবা, বেশ ক্লান্ত। এই রেখা, চল ঘুমিয়ে পড়ি। এই রেখা, আর একটাও তালা নেই। খদ্দের বসে আছে, কত তৃপ্তি নিয়ে খাচ্ছে। এটাই তো চেয়েছিলাম, বল। দিদি, আমি আর বাবা খদ্দের সামলাচ্ছি, তুমি আর এক হাঁড়ি ভাত রান্না শুরু করে দাও।
এই যে দেখ, লোকজনগুলো এখন জায়গা না পেয়ে দাঁড়িয়ে আছে। ভাবতেই পারিনি যে কম সময়ের মধ্যে আমার মেয়েরা এত দূর এগিয়ে যাবে। কৈলাস দাদা, তোমরা কাজটা ঠিক করনি। আমার হোটেলের খদ্দের তোমরা বাগিয়ে নিলে, আমার ব্যবসা একেবারে তলানিতে চলে গেল। হ্যাঁ, আমাদের হোটেলে এখন আর তেমন কেউ আসে না। আগে লোকজন গম গম করতো। কাকা, তুমি আমাদের কালে কালে দোষারোপ করছো। একজনের জন্য কখনো আরেকজনের ব্যবসা খারাপ হয় না। খদ্দেররা সবাই এসে অভিযোগ করে তুমি বাসি মাংস বিক্রি করো। এটা ঠিক না কাকা। শোনো কাকা, অনেকে মাংস ভাত খেতে ভালোবাসে, তারা সবাই তোমার হোটেলে খাবে। আমরা তো মাছ রান্না করি না। এবার থেকে বাসি মাংস বিক্রি করবা না, দেখবা তোমার ব্যবসা আগের মতো চলবে। তোরা ঠিকই বলেছিস, এখন থেকে আর বাসি মাংস বিক্রি করব না। তোরা আমার চোখ খুলে দিয়েছিস, তোদের সাথে অনেক খারাপ ব্যবহার করেছি রে। আমাকে তোরা মাফ করে দিস। মিলেমিশে কাজ করলে সবাই লাভবান হয় রে বিকাশ। আজকে তোরা আমার মেয়েদের রান্না খেয়ে যাবি। তোদের রান্নার প্রশংসা এখন গায়ে গায়ে ছড়িয়ে গেছে। বুঝলাম, মেয়ে হলেও মন থাকলে ব্যবসা হয়। তোরা যদি চাস, আমি মাঝে মাঝে এসে সাহায্য করতে পারি। তোমার হাতে যদি সময় থাকে চলে এসো কাকিমা। আজকে থেকে তোদের হোটেলের একটা নাম দি, বন্যায় দুই বোনের লাউ চিংড়ির হোটেল।